সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, গ্যাস সংকট, কিন্তু এর সমাধান কোথায়? এখন এই প্রসঙ্গটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমরা দুজন বিশেষজ্ঞ আলোচককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হব। প্রথমেই মুন্সি আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে গবেষক লেখক ডক্টর সৈয়দ তারিকুজ্জামান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাই। শুধু দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি এখন ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হবে। এমনিতেও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে। এবং আজকে সবচেয়ে বড় কথা হলো কি, যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, এই বিষয়টি সব চ্যানেলে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবন প্রবাহের সাথে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ, গ্যাস সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং এই সংকটের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। কেন এই সংকট? আজকে এই কথা ঠিক যে সভ্যতার চাকাকে যদি ঘুরিয়ে দিতে হয়, তাহলে জ্বালানির প্রয়োজন, বিদ্যুতের প্রয়োজন, আলোর প্রয়োজন। এবং তা না হলে কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং কর্মীরা ছাঁটাই হয়ে গেছে, খাদ্যের অভাব দেখা দিয়েছে, উৎপাদনের ঘাটতি দেখা দিয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো বিনিয়োগও অনেক কমে যাবে। কেন? কারণটা হচ্ছে, যদি আমরা কল চালাতে না পারি, কারখানা চালাতে না পারি, যদি উৎপাদন না হয়, তাহলে কেমন করে এটা চলবে? এটি একটি বড় বিষয়। তার মধ্যে একটু বলে নেওয়া দরকার যে আমাদের বিদ্যুৎ চাহিদা কত? 14,000 থেকে 17,000 মেগাওয়াট। গ্যাস চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র 270 কোটি ঘনফুট, এবং কমে আবার 203 কোটি ঘনফুটও হচ্ছে। এলএনজি সেখানে সরবরাহ 105 কোটি ঘনফুট, কমে হয়ে গেছে 40 কোটি। এই সব কিছুর ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে। তাহলে এই সমস্যা এবং সংকটের অবস্থানটা কি হতে পারে? হ্যাঁ, 17 বছর একটি সরকার ছিল যারা কুইক রেন্টাল পদ্ধতি, নানান ধরনের ঘটনা ঘটিয়েছেন। বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছেন, কিন্তু দেশের অভ্যন্তরীণ খনিজ সম্পদ বা সেখান থেকে সংগ্রহ করার জন্য তাদের কোনো উদ্যোগ ছিল না। এই বিষয়গুলো নিয়ে আলোচকদের কাছে আসুন আমরা শুনি। প্রথমেই ডক্টর সৈয়দ তারিকুজ্জামান, আপনি এই সংকট থেকে উত্তরণের জন্য কোন বিষয়গুলো দেখছেন? আপনি অতীতও বলতে পারেন, বিগত সরকারের সময় যেগুলো ছিল সেখান থেকে বর্তমানে কিভাবে আমরা আনতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল ভাই। জিনিসটা হলো যে আপনি সমাধানটা জানতে চেয়েছেন। সমাধানটা বলতে হলে আগে সমস্যাটা জানতে হবে। নিশ্চয়ই। এখন এই সমস্যাটা আসলো কোত্থেকে? আপনি ইতিমধ্যে অবশ্য কতগুলি ভালো কথা বলেছেন যে গত 17 বছরে নতুন কূপ খননে খুবই দুর্বলতার পরিচয় দেওয়া হয়েছে। এদিকে একদম গুরুত্ব পায়নি এর মধ্যে একটা রাজনৈতিক ব্যাপার আমার যেটা মনে হয়, এটা অ্যাজাম্পশন, যদি এর পিছনে অনেক রিজনিং আছে, স্ট্রং রিজনিং। সেটা আপনারা জানেন যে একটা গ্যাস কূপ নিয়ে বিদেশি সংস্থার সাথে চুক্তি নিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল শেখ হাসিনা, মামলা করেছিল। এবং আমার যেটা অ্যাজাম্পশন সেটা হলো যে এই কারণেই সে নতুন গ্যাস খননে যায়নি। সে মনে করছে যদি আবার কখনো সে ক্ষমতা চেঞ্জ করে, এটা তার উপরেও আসবে, কারণ সে একটা মিথ্যা মামলা দিয়েছিল খালেদা জিয়ার উপরে, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছিল। এটা মনে আপনারা জানেন। যে কারণে আমার ধারণা যে এই কারণে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের দিকে মনোযোগ দেওয়া হয়নি। অথচ আমাদের যে বিদ্যুতের 42% আসে গ্যাস থেকে, 42% মনে রাখতে হবে। এরপর একটা অংশ আসে আমাদের কোথেকে? পেট্রোল থেকে, আর একটা আসে কয়লা থেকে। সেখানে কিন্তু পার্সেন্টেজ আরও কম। আমার পরিসংখ্যান আছে, কিন্তু আমি এক্স্যাক্ট পরিসংখ্যান আমার নয়, দরকার নেই। 42% গ্যাস থেকে আসে, এরপরে আসে কয়লা থেকে, তারপরে আসে পেট্রোল থেকে। আর এই যে সে যায়নি, না যে সে যেটা করছে, আরও একটা বড় অন্যায় করছে আগের
মানে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে হলো আপনি যেটা বলেছেন যে কিছু প্রাইভেট কোম্পানির সাথে সে চুক্তি করেছে, সেই চুক্তিটার এবং এখানে বিশেষ করে বিদেশি যে কোম্পানি আদানি, তার সাথে তাকে অনেক বেশি সুবিধা দিয়েছে। সেটার উপর আমার মনে হয় আমাদের আরেকজন আলোচক আরো পরিসংখ্যান দিয়ে বলবেন যে কি ধরনের তাকে মানে বর্তমান যে বাজার মূল্য তার চেয়ে অনেক বেশি দামের থেকে আমরা তার কিনতে বাধ্য করা হয়েছে, এবং সেই চুক্তি কিন্তু সহজে মানে বের হওয়াও কঠিন, সেখানে ইন্টারন্যাশনাল আদালতের কাছেও যেতে হবে, এরকম একটা ব্যবস্থা আছে। তো এখন আপনি যেটা বলছেন সমাধান কি, আরেকটা হলো যে গ্যাস আমাদের প্রধান যেহেতু সোর্স গ্যাস এবং আভ্যন্তরীণ, আর একটা হলো কয়লা, একটা হলো পেট্রোলিয়াম বা এলএনজি। আমরা একটা ইমিডিয়েট একটা বড় সমস্যা, আরেকটা সমস্যায় পড়েছি, সেটা হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ, যে কারণে আপনারা জানেন যে হরমুজ প্রণালী থেকে এলএনজি বা পেট্রোলিয়াম আনা একটা রিস্কি, আর হলো বিশ্ববাজারের দাম অনেক বেড়ে গেছে। তো বর্তমানে গভর্নমেন্টের কাছে এটা একটা বড় সমস্যা, কারণ আমরা তো একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। বাংলাদেশ গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্টের কাছে কিন্তু তেমন একটা অর্থ নাই যে অনেক টাকা দিয়ে কিনবে, কারণ সেটা তো অলরেডি বড় একটা অর্থ পাচার করে গিয়েছে আমাদের প্রাক্তন স্বৈরাচারী সরকার। হলে এখানে টাকার সংকট, সুতরাং এই যুদ্ধ এবং এইখানে একটা বড় সংকট চলে আসছে আমাদের। এখন যেটা আমাদের করতে হবে যে এই অবস্থায় চলতে হলে গ্যাস, আরেকটা সমস্যা হলো যে গ্যাস যে আমাদের প্রধান জ্বালানি, তার একটা বড় অংশ কিন্তু চুরি হয়। এটা কিন্তু চুরি হয়, এই চুরিটা কিন্তু ঠেকানো যাচ্ছে, এটা বড় অংশ চুরি হয়। এটা যদি বন্ধ করা যায় এবং গ্যাস ক্ষেত্র নতুন আবিষ্কারের জন্য সেটা সময় সাপেক্ষ, তার চেয়ে বরং এক্সিস্টিং যে গ্যাস ক্ষেত্র, যেহেতু আমি একসময় তিতাস গ্যাস কোম্পানিতে অনেকদিন চাকরি করেছি, আমার কিছু আইডিয়া আছে, সেইখানে যে এই গ্যাস ক্ষেত্রগুলো সংস্কার করতে পারলেও কিন্তু অনেক বেশি গ্যাস পাওয়া যাবে। এটা কিন্তু দ্রুত করা যাবে, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে অনেক বেশি সময় লাগবে, বরং এক্সিস্টিং যে গ্যাস কূপগুলি আছে ওগুলো যদি সংস্কার করা যায় দ্রুত করা যাবে, তাতে হলো করা যাবে। আরেকটা সমাধান হলো সৌর প্যানেল চালু করা, যেটা আমাদের বর্তমান গভর্নমেন্ট খুব ভালো বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে। এখানে তারা নানা রকম ইনসেন্টিভ দিচ্ছে এই প্রেজেন্ট গভর্নমেন্ট, যে সৌর প্যানেল যদি কোনো ফ্যাক্টরি বা প্রাইভেট সেক্টর যদি করে, তাদেরকে একদিন ইনসেন্টিভ দেওয়া হবে, এই ধরনের তার যদি লোন দরকার হয় লোন দেওয়া হবে। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু সৌর প্যানেলে চলে গেছে, কিন্তু তারা কিন্তু অলরেডি সৌর প্যানেলের উপর অনেকটা নির্ভর করছে আর কি। তো এই কয়েকটা যদি পদক্ষেপ নিতে পারে, একদিকে গ্যাসের চুরি বন্ধ, সংস্কার করা গ্যাস ক্ষেত্রগুলিকে, সৌর প্যানেল চালু করা, এবং আপনার মানে বিদ্যমান যে চুরিটা যদি ঠেকানো যায়, তাহলে আমার মনে হয় যে দ্রুত এটা সম্ভব। আর আমাদের জন্য একটা ভালো সুখবর হলো যে আমাদের বর্তমান যে মন্ত্রী জ্বালানি, উনি একটা বলেছে যে এই মাসের শেষের দিকেই, হয়তো দু একদিনই একটা পরীক্ষামূলক চালু হবে যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিছুটা টেস্টিং করা হবে, এবং আগামী মাসের জানুয়ারির মধ্যে দুইটা যে ওখানে বড় প্ল্যান্ট আছে 1500 মেগাওয়াটের, একটা চালু হয়ে যাবে। যদি একটা 1500 মেগাওয়াটের চালু হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের একটা বিরাট সাপ্লাই চলে আসবে, এবং আমার খুব যে নেক্সট ইয়ার আর কোনো প্রবলেম থাকবে না। আমি শুধু এইটাই বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন মুন্সি আব্দুল মান্নান, আপনি একটা বিশ্লেষণাত্মক বক্তব্য দেবেন। আপনি রিপোর্টিং না, আপনার কাছ থেকে এটা গভীর তত্ত্বমূলক এবং তথ্যমূলক এবং বিশ্লেষণাত্মক বক্তব্য দেবেন। এই জন্যই আমি কথাটা বলছি যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সমস্ত কিছু ক্লোজলি কানেক্টেড উইথ ইচ আদার, এবং একটার সাথে আর একটা বিচ্ছিন্ন করা যাবে না। বাপেক্স আছে, বাপেক্স কতটা সফল হলো, কতটা ব্যর্থ হলো, এর সাথে যে কথাটা তিনি বলেছেন বিদ্যুৎ চুরি, সেটা ঠেকাতে হবে। তারপরেও প্রশ্ন হলো যে কোন কলকারখানাগুলোকে আমি বিদ্যুৎ সরবরাহ করব, এবং গ্যাস এবং জ্বালানি সমস্ত কিছু আমাকে দেখতে হবে সেখানে মানে কর্মসংস্থানের জন্য কত শ্রমিক আছে, এটা সরবরাহ করলে ওরা বেঁচে যাবে, এবং আমি বিদেশে রপ্তানি করে যে আয় আমার বৃদ্ধি হবে। এবং এটাও ঠিক, মুদ্রাস্ফীতি কিন্তু কমিয়ে আনতে হবে, কারণ আমাদের ব্যাংক এবং টাকা পয়সা সব লুটপাট হয়ে বিদেশে চলে গেছে। এই বিষয়গুলোকে বুঝতে হবে, এবং যারা এখানে দায়িত্বে আছেন, এই সমস্ত মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, যারা প্রেসকে ফেস করছে, যারা সাংবাদিকদের, তাদেরও অনেক সতর্কতার সাথে দায়িত্বের সাথে বক্তব্য দিতে হবে। এমন বক্তব্য যেন না হয় যাতে জনগণ কিছুটা হতাশ হয়। জনগণ বুঝতে পারছেন যে আমাদের দেশে কিছু নেই,
আমি এই কথাটুকু বললাম এই জন্য যে আপনার কাছ থেকে এই বিষয়ে আমি একটু বিস্তৃত বিশ্লেষণ পাবো। ধন্যবাদ, বলুন। না, একটা জিনিস তো পরিষ্কার, আমাদের অভিজ্ঞতা থেকেই, দৈনন্দিন যে অভিজ্ঞতা, তাতে দেখা যাচ্ছে যে আমাদের তেলের সংকট আছে, অর্থাৎ জ্বালানির সংকট, আমাদের গ্যাসের সংকট আছে, আমাদের বিদ্যুতের সংকট আছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হলো যে আমাদের কলকারখানা বা উৎপাদন ব্যবস্থার সাথে তেল, গ্যাস এবং বিদ্যুৎ ওতপ্রোতভাবে জড়িত হয়ে জি। আছে। তো এই ক্ষেত্রে যখন এই সমস্ত উপকরণের সংকট দেখা দেয়, তখন কারখানা বন্ধ হয়, শ্রমিক বেকার হয়, উৎপাদন বন্ধ হয়, রপ্তানি কম হয়। জি জি এই ধরনের একেবারে ধারাবাহিকভাবে এই নেতিবাচক প্রবণতা আমাদের উপরে পতিত হয়। আপনি দেখছেন লক্ষ্য করে যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের কথা যদি আমি বলি, যে বিদ্যুৎ উৎপাদিত হয়, সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাসে। একসময় গ্যাস আমাদের নিজস্ব সম্পদ বলেই জি। আমরা গ্যাস রিলেটেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলাম। তারপরে পরবর্তীতে দেখা গেল যে যখন এই গ্যাসের সংকট তৈরি হলো বা গ্যাস কম আহরিত হলো, তখন আমরা এলএনজি আমদানি করার পক্ষে চলে গেলাম এবং বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ব্যয় করে সেই সময় এলএনজি আমদানি করা শুরু করলাম। তো এইভাবে আমরা দেখলাম যে আমরা বিদ্যুতের যে সংকট, সেই সংকটও মোচন করতে পারলাম না, তেলের সংকট সেটাও মোচন করতে পারলাম না, মাঝখানে আমাদের বিপর্যয়ের আর কোনো সীমা পরিসীমা থাকলো না। এখন সেই রকম একটা বিপর্যয়ের মধ্যে আমরা আছি, এবং এই বিপর্যয় থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমার বিদ্যুৎ উৎপাদনের যে উপকরণ, অর্থাৎ তেল বা ফার্নেস অয়েল, গ্যাস, এইটা সংস্থান করতে হবে। এটা সংস্থান করলে আমার বিদ্যুতের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর যদি আমরা তেল আমদানি, ফার্নেস অয়েল সহ অন্য যে পেট্রোলিয়াম সামগ্রী আমরা আমদানি করি, সেগুলো আনলে আমাদের তখন ট্রান্সপোর্টেশনে সেই সমস্ত পেট্রোলিয়াম সামগ্রী ব্যবহৃত হবে, সেখানে আমাদের একটা সাশ্রয় হবে। এবং অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা এই আস্তে আস্তে এই যে সঙ্গতি আমাদের বাড়বে, এবং সঙ্গতি বাড়লে আমাদের সমস্যাটাও কমে যাবে। আপনি জি। লক্ষ্য করেন যে প্রতিদিন আমাদের প্রায় 3000 মেগাওয়াট লোডশেডিং হয়। তো এই যে 3000 মেগাওয়াট লোডশেডিং হয়, তাতে আমাদের গৃহগত জীবন তো আছেই, শিল্পে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় সেখানে আছে, জি এবং আবাসিক ক্ষেত্রে যে আছে, সব ক্ষেত্রেই দেখা যায় যে একটা সংকট লেগে থাকে আর কি, সংকট জি। থাকে। এবং আপনি লক্ষ্য করেছেন যে এই যে 2টা টার্মিনাল আমাদের আছে, বাসমন টার্মিনাল মহেশখালীতে, তার যে বিদ্যুৎ, তার যে মানে যোগান, মানে যে যোগানের বিপর্যয় ঘটল, জি সেই কারণে দেখা গেল যে আমাদের এলএনজি নাই, সুতরাং আমাদের আবাসিক এলাকাতেও কোনো গ্যাস দেওয়া যাচ্ছে না। অধিক রাত্রিতে সামান্য মিটমিট করে কিছু গ্যাস দেওয়ার ব্যবস্থা আছে, অধিকাংশ ক্ষেত্রেই নাই। তারপরে বিদ্যুতের লোডশেডিং, সব মিলিয়ে যে, এবং অর্থনৈতিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আমাদের যে ক্ষতির শিকার হতে হচ্ছে, তার জন্যই মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এবং এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং এই সাথে এটাও সত্য কথা যে জিনিসপত্রের মূল্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বাড়তে পারছে, অর্থাৎ একটার সাথে আর একটা এটা রিলেটেড। আপনি যখন এই তেল, প্রসঙ্গে আপনি বলি যে বহুল আলোচিত সেই আদানি প্রকল্পের বিষয়টা। না, আদানি প্রকল্পের একটা বিষয় হলো একটা অসম চুক্তি, কোনো আন্তর্জাতিক চুক্তি এ ধরনের হতে পারে না। এবং আমরা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে আদানি বাংলাদেশের জন্য এক্সক্লুসিভ যে বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জি, জি। স্থাপন করেছে 1600 মেগাওয়াটের জন্য। কিন্তু সেই 1600 মেগাওয়াট কিন্তু সবসময় আমরা পাই না, অনেক সময় তার থেকে কম পাই। বিদ্যুতের দাম ধরা হয়েছে প্রায় 15 টাকা আমাদের টাকায় এরা unit। পার ইউনিট। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে
দেশের যে উৎপাদিত যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের দাম 4-5 টাকার বেশি নাই। তো আমাদের 3 গুণ টাকা তাদেরকে দিতে হচ্ছে। 2 নম্বর হলো যে কয়লা আমদানি করতে হবে ওই বিদ্যুৎ কেন্দ্রের জন্যে, সেই কয়লা তার যাবতীয় অর্থায়ন যেটা, সেটা বাংলাদেশকে করতে হবে। এরপরে কোনো কারণে যদি বিদ্যুৎ উৎপাদন বা আমরা না কিনি, তাহলে যে সার্ভিস চার্জ, সেই হিসাবেও আদানিকে টাকা দিতে হবে। অর্থাৎ একটা একেবারেই অসমোচিত, মানে একটা লুটপাটের একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে ভারতের অন্যান্য কোম্পানি থেকেও আমাদের কিছু বিদ্যুৎ আমদানি করা হয়, জি জি, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে আদানির বিদ্যুৎ মানে 5 টাকা পার ইউনিট, অন্তত পক্ষে 5 টাকা বেশি এইরকম। আর আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটুখানি আপনার ভেতরে বলি জি, যে ভুটান এবং নেপালের যে জলবিদ্যুৎ আছে, এবং ভুটান এবং নেপালের সাথে আমাদের এই বিদ্যুৎ সেখানে আপনার আমদানির জন্য একটা কোনো চুক্তি বা উদ্যোগ গ্রহণ করাটা সমীচীন হবে কিনা? অবশ্যই সমীচীন হবে। এবং আপনার জেনে খুশি হবেন যে নেপালের তরফের থেকে বহু আগে জি, এরকম বলা হয়েছিল যে তাদের যে বিদ্যুৎ, সেটা সারপ্লাস, তাদের সেই বিদ্যুৎ, জি। এবং সেই বিদ্যুৎ যদি নেপাল নেয়, ভারত নেয়, বাংলাদেশ নেয়, তাহলেও কিন্তু তাদের বিদ্যুতের ঘাটতি হবে না। সেই জন্যই তাদের একটা প্রস্তাব ছিল যে ত্রিদেশীয় একটা কনসোর্টিয়াম করে এই যে তাদের যে পানি বিদ্যুৎ, জলবিদ্যুৎ আর কি যাই বলেন, সেই জলবিদ্যুৎ আমরা এই 3 দেশে ভাগাভাগ করে নিতে পারি, আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। কিন্তু ভারত এই প্রস্তাবে কখনোই রাজি হয় নাই। ভারত বরং রাজি হয়েছে দ্বিপাক্ষিক চুক্তি করতে নেপালের সাথে, এবং সেই দ্বিপাক্ষিক চুক্তি করে সে নেপাল থেকে বিদ্যুৎ নিজে নিয়ে যায়, আমদানি করে। এই হলো অবস্থা। যদি নেপালের এই যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কাজে লাগাতে পারলে অন্তত বিজ্ঞানী মানে বিশেষজ্ঞদের মধ্যে অন্তত 100 বছর আমাদের বিদ্যুতের কোনো সংকট হতো না। চমৎকার কথা বলেছেন। আচ্ছা, এই প্রসঙ্গেই আপনার তামিম, যিনি একজন বিশেষজ্ঞ, তার একটি প্রশ্ন হলো, বর্তমান জ্বালানি সংকটের মূল কারণ গ্যাস সরবরাহের স্বল্পতা। এই ঘাটতি হঠাৎ তৈরি হয়নি। 2011-12 সাল থেকেই পেট্রোবাংলা গ্যাস আমদানি নির্ভর পরিকল্পনা গ্রহণ করে আসছে। এই যে আমদানি নির্ভর, এইটার বিষয়ে বলেন যে কেন তারা না, আমদানি নির্ভরতার একটা বড় সুবিধা হলো যে আমদানি করতে হলে শুধু কমিশন পাওয়া যায়। সেই কমিশনটার জন্য চরম দুর্নীতির পথে, এটা দুর্নীতির পথ আর কি। এই যে বিদ্যুৎ খাত বা জ্বালানি খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের একটি আমাদের দেশে। এই যে বিগত আওয়ামী লীগ সরকার যে এবং আমি 17 বছর বলছেন যে এই চলেছে। সংকট এখন তৈরি হয়নি, না, এটা 15-16 বছর আগের থেকেই এই সংকটটা এই সংকট, এবং সংকটটা যাতে বাড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। এই যে উনি বললেন যে আমাদের যে সমস্ত পুরনো বিদ্যুৎ আছে, গ্যাস ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া আছে, কিন্তু তার সংস্কার করলে আবার কিছু বিদ্যুৎ আমরা সেখানে পেতে পারি। আচ্ছা, এই যে কুইক রেন্টাল, এই যে কুইক রেন্টাল একটা অদ্ভুত পদ্ধতি, এইটা কি বলুন তো? না, এটা হলো যে তাৎক্ষণিকভাবে তখন বলা হলো যে আমাদের বিদ্যুতের যেহেতু জরুরি ব্যবস্থা দরকার, সুতরাং আমরা কুইক রেন্টাল আর রেন্টাল এই 2 ধরনের বিদ্যুৎ কেন্দ্র, বা অর্থাৎ ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীদেরকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনুমতি দেওয়া হলো, এবং তার কোনো টেন্ডার ফেন্ডার নাই। এর মনে হলো যে এই কোম্পানিকে দেওয়া যায়, তাকে মনে হলো যে তাকে দেওয়া যায়, সুতরাং দিয়ে দাও। তারা এই কোম্পানি খুলে তারপরে এই বিদ্যুৎ উৎপাদন তারা শুরু করে দিলে এর একটা হইলো যে এর বিদ্যুৎটা সব কিনতে হবে, যদি না কেনে তাহলে সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ এইটাতে বসায় তাদের, আমি বিদ্যুৎ কিনছি না, কিন্তু সার্ভিস চার্জ হিসাবে দিতেই হবে। এটা যেমন আদানিকে আমরা দিচ্ছি, একই পদ্ধতি, একই শৃঙ্খলা অনুসরণ করা হয়েছে এক্ষেত্রে। এলে দেখা যাচ্ছে যে যাদের এরকম কোম্পানি খুলেছে, নাম কাগজে কোম্পানি খুলেছে, কোনদিন একটা বিদ্যুৎও নেয়নি সেখান থেকে 1 মেগাওয়াটও বিদ্যুৎ, কিন্তু সার্ভিস চার্জ হিসাবে প্রতি বছরই শত শত
কোটি টাকা কোটি টাকা তাকে যাচ্ছে। দিয়ে দিতে ওই হয়েছে। যে আওয়ামী লীগের স্বজনদের সব কোম্পানি স্বজন তোষণের একটা স্বজন ব্যবস্থা তোষণের এর মাধ্যমে করা হয়েছে। এবং এইটাতে করার কারণে আমাদের যে জ্বালানি নিরাপত্তার কথা যে আমরা বলি, যে আমাদের জ্বালানি নিরাপত্তা দরকার, অপরিহার্য বিনিয়োগের জন্যে বা উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তা দরকার। সেই নিরাপত্তা আমরা আমাদের বিগত সরকার এই নিরাপত্তা তো নষ্ট করে দিয়েছে। নষ্টই, মানে নিরাপত্তা তো নেয়ই নাই, নিরাপত্তার মূলক ব্যবস্থা তো নেয়ই নাই, বরং নিরাপত্তা যাতে না থাকে সেই ব্যবস্থা করে দিয়েছে। এবং করার ফলে আমাদের এখন এই যে দুর্গতি, যে একটা একটা পরিস্থিতির মধ্যে আমরা একটা দুর্গতিশীল একটা পরিস্থিতির মধ্যে পতিত হয়েছি, এই একটা কারণে আর কি। যে আচ্ছা, এর মাঝখানেই আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো এই যে বিদ্যুৎ, জ্বালানি এবং সামগ্রিক যে সংকটগুলো আমাদের কাছে এখন এসছে, ধেয়ে আসছে, এ থেকে এখন এই মুহূর্তে দ্রুতগতিতে কোনো সমস্যার সমাধান করবার জন্য সরকারের একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং সেই উদ্যোগটা কি হতে পারে? সে উদ্যোগটা হতে পারে যে আমদানি নির্ভর কিছুটা করতে হবে এবং অভ্যন্তরীণ অবস্থান থেকে আমাদের মানে তার গ্যাস ক্ষেত্রগুলোকে খনন করে এবং সমুদ্রে যদি গ্যাসের কোনো পরিকল্পনা থাকে, যদি প্রকল্প থাকে, সেগুলোকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে আজকে এই সরবরাহকে নিশ্চিত করতে হবে। আর এমনিতে খুব জরুরি ভিত্তিতে সেটা কিছুটা আমদানি নির্ভর অবস্থানে যেতে হবে। এটা দেশের সম্পদের জন্য, দেশের শিল্প কল কারখানার জন্য এটা ভুল কিছু নয়। এবং এটা আরও একটা জিনিস এখানে আমাদের, আপনি নিশ্চয়ই দুজনই একমত হবেন যে যারা দায়িত্বে আছেন তাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে সেখানে সঠিক চিত্রটাকে তুলে ধরতে হবে এবং সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে সেটা একটা আশার আলো দেখাতে হবে। এই প্রসঙ্গে আপনাদের দুজনকে আমি এই প্রসঙ্গে আমি একটা অভিজ্ঞতার কথা বলি। 1954 সালের কথা, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই ফিল্ড মার্শাল মন্টগোমারি, ব্রিটিশ জেনারেল, উনি চীনে গিয়েছিলেন চীনটাকে দেখার জন্যে, যে 49 সালে যে স্বাধীন হলো একটা এত বড় একটা বিশাল দেশ, কেমন করে হলো? তো সমস্ত চীন উনি ঘুরে যেয়ে মাও সেতুংয়ের সাথে শেষ মুহূর্তে দেখা করে উনি বলছেন যে চেয়ারম্যান মাও, তুমি এই দেশটাকে ক বছরের মধ্যে পরিবর্তন করে দিলে, তোমার কাছে কি কোনো জাদুকাঠি আছে, ম্যাজিক ল্যাম্প আছে? তখন মাও সেতুং হেসে বললেন যে ফিল্ড মার্শাল, তুমি ভুল করলে, দেশের উত্তরাঞ্চলের মানুষ এখনও শীতে কষ্ট পাচ্ছে, আমি তাদেরকে শীতের পোশাক দিতে পারিনি। অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার নেই, নিরহংকারভাবে যেটা এখনও করতে পারেননি মাত্র 5 বছরের মধ্যে, সেটা তিনি বললেন। তা আমরা যদি কোনো কিছু না করতে পারি, আমাদের যদি সেখানে একটু কাজ করতে দেরি হয় বা সংকট কী আছে সেটা যদি তুলে ধরা হয়, আমার মনে হয় মানুষ এটাকে গ্রহণ করবে। কারণ 17 বছর যা চলেছে আপনাদের দুজনের আলোচনায় সেটা বেরিয়ে এসছে। আপনি এখন বলুন যে আজকে কীভাবে মানুষের কাছে আমরা আজকে নিজেদেরকে উপস্থাপিত করব। না, যা সত্য, যা বাস্তব, সে কথা মানুষকে যদি বোঝানো যায়, মানুষ অবশ্যই বুঝবে। এটা কোনো ম্যাজিক ল্যাম্পের তো কোনো বিষয় নয় যে আমি ম্যাজিক ল্যাম্প জ্বললাম আর সব কিছু আলো হয়ে গেল, সেরকম কোনো ব্যাপার নাই। এটার জন্যে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, বাপেক্সের কথা বলছিলেন একটা সময় প্রসঙ্গে, আপনি আলোচনায় বলছিলেন যে আমাদের যে এই অনুসন্ধান কোম্পানি, একমাত্র আমাদের সরকারি অনুসন্ধান কোম্পানি, এক্সপ্লোরেশন কোম্পানি, এবং আপনি দেখবেন যে এ পর্যন্ত দেশি এবং বিদেশি যারা আমাদের গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন করেছে, তাদের মধ্যে সাকসেস রেট সবচেয়ে বেশি আমাদের বাপেক্সের। হ্যাঁ, অর্থাৎ মানে যদি 4টে সাকসেস থাকে তাহলে 3টে বাপেক্সের, এইরকম সাকসেস রেট। অথচ এই বাপেক্সকে খোলা করে রাখা হয়েছে, তার যন্ত্রপাতি দেওয়া হয়নি, তার লোকবল দেওয়া হয়নি, তার রসদ, তার পেছনে যে বিনিয়োগ, সেই বিনিয়োগ করা হয়নি। অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই কিন্তু এই ক্রিপল করে রাখা হয়েছে এই জাতীয় প্রতিষ্ঠানটাকে। অথচ এই প্রতিষ্ঠানটাকে কিন্তু বিকশিত হওয়ার বিরাট সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা ছিল। এখন আমরা কিন্তু সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছি, কিন্তু বাপেক্সকে আমরা
সেইভাবে কাজে গড়ে তুলিনি লাগাচ্ছে। কিন্তু, যাতে আমরা সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতে পারি। এবং আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আপনি জানেন যে এই যে আমাদের সাগরের সীমানা নির্ধারণ হওয়ার পরে মিয়ানমার এবং ভারত তাদের সমুদ্র এলাকায় গ্যাস এবং তেল অনুসন্ধান করে তারা তেল এবং গ্যাস দুটাই পেয়েছে। কিন্তু আমরা এখনো টেন্ডার পর্যন্ত এইটার জন্য আহ্বান করতে পারি নাই। এইটা আমাদের চরম ব্যর্থতা। চরম আমরা এত ব্যর্থতা। মানে অবহেলা করেছি এই ক্ষেত্রে, যে আমাদের তো এই জ্বালানি নিরাপত্তার জন্য এখন হাউকাউ করার দরকার ছিল না। অলরেডি আমাদের জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠা হইতো, আমরা তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতাম, অর্থাৎ আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ খনিজ হতাম। সম্পদের দিকে আমাদের কোনো দৃষ্টি নাই, নিজস্ব দৃষ্টি নাই। বরং এইটা আমার না, এমনকি আপনি খেয়াল করেন যে কয়লা, সে কয়লা উত্তোলন পর্যন্ত করেনি। আমাদের বেশ কিছু কয়লা খনি আছে, সেই কয়লা নিজস্ব খনি বাদ দিয়ে আমরা কয়লা আমদানির ব্যবস্থা করেছি, কয়লা আমদানি করে তারপর বিদ্যুৎ কেন্দ্র চালানোর ব্যবস্থা করেছি, কিন্তু নিজস্ব সম্পদ জি জি জি। উত্তোলন করার চেষ্টা করিনি। এইটা আমাদের দুর্ভাগ্য একটা। আচ্ছা, এখন কথাটা হলো এই যে আমাদের দেশের যে কলকারখানাগুলো, অনেক কলকারখানা আছে, আমরা পত্রপত্রিকায় দেখছি যে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এই বন্ধ কলকারখানাকে চালু করবার জন্য আমাদের নিশ্চয়ই একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করছে, এবং সে কী উদ্যোগ সে বিষয়টাও সরকারের তরফ থেকে এবং এই মন্ত্রণালয় থেকে জনগণের সামনে আসা উচিত, ঠিক কিনা? সত্যি? না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার ডক্টর সৈয়দ তারিকুজ্জামান, আপনি বলুন যে তাহলে আমরা এখন যে সংকট আছে, সংকট উত্তরণের জন্য আশু কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি? এটা আগেও বলেছিলাম, একটা হলো যে বাপেক্সরে অ্যাক্টিভ করতে হবে, প্রোঅ্যাক্টিভ। কারণ বাপেক্সরে বসিয়ে রাখা হয়েছে এবং সেটা করতে হবে। নতুন কূপ খনন বা সমুদ্র খনন একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, ওটা হঠাৎ করে পাওয়া যাবে না। তো ইমিডিয়েট সমাধান করতে হলে ওকে করতে হবে এক্সিস্টিং যে গ্যাস ফিল্ডগুলি আছে সেখানে কিন্তু কিছু সংস্কার করলে, আমি অনেক এক্সপার্টের সাথে কথা বলেছি, তারপর ওইখান থেকে কিন্তু অনেক গ্যাসের পরিমাণ বেড়ে যাবে এবং এটা কিন্তু দ্রুত করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে, এটা দ্রুত হবে। তারপরে দ্বিতীয় হলো- আমদানি কিছু গ্যাস তো আমদানি করে, এলএনজি আমদানি করে হ্যাঁ, বা পেট্রোল LNG, আমদানি হ্যাঁ, করে, LNG, কয়লা আমদানি করে। সেগুলির জন্য একটা তো আমরা একটা জানি যে যুদ্ধের কারণে গভর্নমেন্টের তো দোষ না, কোনো একটা ইমার্জেন্সি সমস্যায় পড়ে গেছে, একটা ক্রাইসিসে পড়ে গেছে। তো আমদানির জন্য গভর্নমেন্টের সর্বাত্মক চেষ্টা নিশ্চয়ই আছে, সেটা আমার বলার কিছু নাই। তারা চেষ্টা করছে এই দুর্যোগের মধ্যে থেকেও কীভাবে এলএনজি বা অন্যান্য কয়লা বা অন্যান্য কিছু আনা যায়, সেটা তো একটা চেষ্টা আছেই সরকারের তরফ থেকে। অন্যদিকে গভর্নমেন্টের তরফ থেকে চেষ্টা আসছে ইমিডিয়েট সমাধানের জন্য সোলার প্যানেলগুলো খুব ইমিডিয়েট, এটা হলো না, নবায়ন সেটা তো যোগ্য। আপনি একবার বলেছেন একবার আর কি, বলেছি, হ্যাঁ। হ্যাঁ। এই কয়েকটা জিনিস যদি ইমিডিয়েট নেওয়া যায়, এবং এখন হলো আগস্ট মাস, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 3 মাসে একটু ক্রাইসিস থাকবে। শীতকাল আসলে কিন্তু আমাদের ডিমান্ড অনেক কমে যায়, গ্যাসের ডিমান্ডটা, বিদ্যুতের ডিমান্ডটা কমে যায় শীতের সময়। তারপরে আবার নেক্সট গরমের আসার আগেই কিন্তু আমাদের ওই পারমাণবিক একটা চুল্লি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে যায়, 1500 মেগাওয়াট। এটাও তো আপনি বলেছেন। হ্যাঁ, এটাও বলেছি। আচ্ছা, আপনার আর কাছে যেটা, আর এইখানে একটা অ্যাড করুন নান্নু ভাই, ওটাও আমি একটু বলেছি যে আমাদের কিন্তু যে সাপ্লাই এবং ডিমান্ড, পেট্রো বাংলা তো এটা হিসাব করে, তো মিটার আছে আপনি জানেন সব জায়গায়, হয় কি যে পরিমাণ সাপ্লাই হয় সেটাও কিন্তু হিসাবে আছে, আর যেই পরিমাণ বিক্রি করে টাকাটা পাই দেখা যাচ্ছে অনেক কম পাই, মাঝখানে একটা বিরাট লিকেজ হয়। এই লিকেজটা কিন্তু ইমিডিয়েট বন্ধ করা যায়, কারণ আমাদের দেখা যাচ্ছে যে যত সিএফটি উত্তোলন করা হচ্ছে, পেট্রো বাংলাদেশ হিসাব আছে, ওদের অ্যানুয়াল রিপোর্টে আছে, এবং কত বিক্রি হয়ে করে পাচ্ছে, বিরাট একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কোথায়? যে নিচের লেভেলে একদম, যে মিটার রিডার থেকে শুরু করে টপ লেভেলে দুর্নীতি মারাত্মকভাবে ঢুকে গেছে। আচ্ছা, দুর্নীতি স্ট্রংলি হ্যান্ডেল হ্যাঁ, করতে হবে। আপনার কাছে প্রশ্ন হলো মুন্সি আব্দুল মান্নান সাহেব, যে কথাটি বলতে চেয়েছিলাম, যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমাদের প্রশাসন, এই প্রশাসনকে আপনার দুর্নীতিমুক্ত যদি না করা যায়, এটাকে যদি স্বচ্ছ একটি প্রশাসন না করা যায়, তাহলে যত ভালো পরিকল্পনাই গ্রহণ করুন না কেন, এবং মন্ত্রী সাহেবরা এবং যারা এখানে আছেন, যারা মানে যাকে বলা হয় ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এবং যারা এক্সপার্ট যারা আছেন, যত সুন্দর পরিকল্পনাই গ্রহণ করুন না কেন, দুর্নীতিকে কিন্তু দূর করতে হবে, দুর্নীতিকে দমন করতে হবে। দুর্নীতি দূর না হলে কোনোটাই হবে না। আপনি বাপেক্স বলুন, আর যে কোনো আপনার অন্য কোনো শেভরন বা অন্যান্য যে সমস্ত এইগুলো আছে, বিদেশি কোম্পানিগুলো আছে, সব মিলিয়ে দুর্নীতিকে কিন্তু
বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে আপনি বলুন, অতীতে কিন্তু এটা ব্যাপক দুর্নীতি হয়েছে, এটা তো আপনারাও বলেছেন। এটা ঠিক। এবং এটাও ঠিক যে আমাদের একটা, আপনি জানেন যে বড় পুকুরিয়াতে আমাদের একটা কয়লার ওখানে একটা প্রজেক্ট আছে, project কিন্তু উৎপাদন যেভাবে টার্গেট করা হয়েছিল উৎপাদন কিন্তু সেটা হচ্ছে না। এবং সেটা এবং একটা সেখানেও আপনি যে কথা বলছেন দুর্নীতির, সেখানেও একটা আসর আছে, দুর্নীতির আসর আছে সেখানে। আরেকটা জিনিস একটা লক্ষ্য করবেন যে দুর্নীতি তো আমাদের সমস্ত ক্ষেত্রেই, অন্যান্য ক্ষেত্রের মতো, যেমন আমাদের বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রেও দুর্নীতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুর্নীতি। এবং আরেকটা জিনিস দেখেন যে গ্যাস চুরি হয়, অবাধে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস চুরি রোধ করার ব্যবস্থা নেই। বিদ্যুৎ চুরি হয়, বিদ্যুৎ চুরি রোধ করার কোনো ব্যবস্থা নেই। এবং এইগুলোকে বলা হয় যে এইটা চুরি নাই, এইটাই তো দুর্নীতি এর সাথে, এটা চুরি নাই, এটা সিস্টেম লস বিলে চালিয়ে দিতে হবে, চালিয়ে দেয়। 2 নম্বর হলো আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই ইদানিং আপনি দেখবেন যে বিদ্যুৎ চালিত রিক্সা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং এই বিদ্যুৎ চালিত রিক্সা এর বিদ্যুতের জন্যে, এই বিদ্যুৎ ব্যাটারি চার্জ করার জন্যে প্রচুর কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ আপনাদের এই পারপাসে ব্যয় হয়ে যায়। তা আমরা যদি এই চুরি বন্ধ করতে পারি, গ্যাস চুরি বন্ধ করতে পারি, বিদ্যুৎ চুরি সিস্টেম লসের নামে বন্ধ করতে পারি, তাহলে আর এই যে আপনাদের যে বিদ্যুৎ চালিত বিদ্যুতের অপচয় কিন্তু আছে, অপচয় তো হয়, ব্যাপক অপচয়। এর জন্যই তো সরকার কোনো টাকাও পায় না, এই চুরিদারি হয়ে যাচ্ছে। এই যে বিদ্যুৎ যে নেয়, এই যুদ্ধিতে যদি একটা প্রকৃত মূল্য যদি দেয় এই গাড়িগুলো, তাহলেও তো একটা কথা হয়। এই গাড়িগুলো তো প্রকৃত মূল্যও দেয় না, চুরি করে যার যার মতো সেই করে যাচ্ছে। তো আমাদের এখন সাশ্রয়ের ব্যাপার, আমাদের জরুরি উৎপাদনের জন্য বিদ্যুৎ দরকার, আমার জরুরি উৎপাদনের জন্য গ্যাস দরকার। সুতরাং আমাদের এই সমস্ত ব্যাপারে ঢিলাঢিলি ভাব নিয়ে চলবে না, কঠোর ব্যবস্থা নিতে হবে, কঠোর মনোভাব নিতে হবে, কঠোর পদক্ষেপ নিয়ে এই সমস্ত চুরিদারি এবং এই বাটপারি এগুলো বন্ধ করতে হবে। আচ্ছা, একটি বিষয় বোধহয় আমরা সকলেই একমত হতে পারি যে চীনের সাথে বাংলাদেশের নতুন একটু বন্ধুত্বের একটা উজ্জ্বল সম্ভাবনা আমরা লক্ষ্য করছি আর কি। চীনের সাথে কোনো বিদ্যুৎ কেন্দ্র নিয়ে খুব বড় কোনো প্রকল্প এই সরকারের বোধহয় গ্রহণ করার সময় এসছে আর কি। না, সময় এসছে না, সময়ের অলরেডি কথাবার্তা চলতেছে। হ্যাঁ, আজকেই আপনি পত্রিকায় দেখবেন যে ওই যে আপনার সোলার সিস্টেমের যে বিদ্যুৎ কেন্দ্র এখানে তৈরি করা বা সোলার সিস্টেমটা ইন্ট্রোডিউস করার ব্যাপারে অলরেডি চীনের সাথে কথাবার্তা হয়েছে। এবং তারেক রহমান যখন চীন সফর করেন তখনও এই প্রসঙ্গে কথাবার্তা হয়েছে। সুতরাং সেইটা এগিয়ে যাচ্ছে। তার এই যে সৌর বিদ্যুতের ব্যাপারটা, এটা তো সৌর বিদ্যুৎ, হ্যাঁ, এই সোলার, এবং এটা সোলারও তো সৌর বিদ্যুৎই। সুতরাং এই বিদ্যুতের ব্যবস্থাপনা জোরদার করার জন্য কথাবার্তা হচ্ছে। তো সেটা আমার মনে হয় যে সেটা দ্রুত ফল পাওয়ার জন্য এটা ভালো প্রজেক্ট, ভালো উদ্যোগ বলা যায়। দ্রুতই এর থেকে ফল আমরা লাভ অবশ্যই গ্রহণ করা যাবে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো কি জানেন? সমস্যাটা হলো যে এই বারবার একই কথা আমাদের বলতে হয়, সেটা হলো দুর্নীতি। এবং এই রাষ্ট্র কাঠামো, যেই কাঠামো একবার দুর্নীতি করেছে এত 16-17 বছর ধরে, সেই কাঠামো তো একই আছে, লোকজন তো একই আছে। সুতরাং একে ভাঙতে হলে, একে পরিবর্তন করতে হলে সেখানেও একটু সরকারের একটু দ্রুত গতিতে একটু দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। অবশ্যই, কারণ এই দেশকে, মানুষকে বাঁচাতে হলে, এর উৎপাদন বৃদ্ধি করতে হলে, রাষ্ট্রকে এবং জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে এই উদ্যোগগুলো গ্রহণ করা উচিত বলেই আপনারা নিশ্চয়ই দুজনই মনে করেন। অবশ্যই। আমি একটু যদি আপনি আমাকে বলতে দেন, এই যে দুর্নীতিটা এক ধরনের র্যাকেট সিস্টেম ডেভেলপ করছে, পেট্রোবাংলা বলেন, তিতাস গ্যাস বলেন, মিটার রিডার থেকে শুরু করে উপর লেভেল। এইখানে করে কি একটা কারখানায় ধরেন 5 লাখ টাকা বিল হলো মাসে, সে করবে কি একটা চুক্তি করবে, ওই মিটারটা বাজে একটা মিটার দিয়ে সে করে 2 লাখ টাকা করে দিবে,
তো ওই যে 3 লাখ টাকা বাঁচিয়ে দিল, ওই 3 লাখ টাকা থেকে সে একটা বড় অংশ পাবে, এবং সেই জন্য এইটা শেয়ার কিন্তু উপরের দিকে এই যাবে। জন্য দেখা যায় যে একটা মিটার রিডার হয়তো সেখানে 10 কোটি টাকার মালিক হয়েছে, বাড়ি একটার জায়গায় 4টা করে, বড় শিল্পপতি হয়ে গেছে হ্যাঁ, একজন। শিল্পপতি হয়েছে। এরকমও রেকর্ড আছে। হ্যাঁ, অবশ্যই। আজকে এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই কিভাবে হতে পারে নিশ্চয়ই সেখানে উদ্যোগ এবং গ্রহণ এদের করতে হবে। টেকসইটা আমি একটু বলি নানু ভাই, এরা করে কি, যখনই কোনো সরকার পরিবর্তন হয়, ওদের ওই যে ট্রেড ইউনিয়নগুলি থাকে, ওরা একটা ফ্ল্যাগ নিয়ে থাকে, যখন যে সরকার আসে অমনি ওই নতুন দলে গিয়ে জয়েন কি ওরা জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে তাদেরকে এমনভাবে মনোরঞ্জনের Motivate চেষ্টা করার করে, চেষ্টা করে, মোটিভেট হ্যাঁ, করা, মনোরঞ্জনের চেষ্টা করে, যাতে তারাই টিকে যায়। ওই যে আপনি যেটা বলেন টিকে যায়, এই যে দুর্নীতি স্টাবলিশ টিকে যায় কেমনে, এইভাবে টিকে যায়। এইভাবে তারা টিকে যায় আর কি। এবং এরা হাত করে নতুন যারা আছে ওদের আপনিও মনে করেন নিশ্চয়ই না, যে না, অবশ্যই। এই তো দুর্নীতিমুক্ত এইভাবেই তো একটি চলতেছে। প্রশাসন এইভাবেই তো আমাদের এখানে চলতেছে। হোক, এবং এটা এইভাবেই আমাদের একটু দেশকে সমৃদ্ধ হতে পারে। আপনাদের দুজনকে ধন্যবাদ এই আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের এই যে সমস্যা, এই যে সংকট, এই সমস্যা সংকট প্রথমেই বলেছি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের সকলের জীবনের সাথে, আমাদের দৈনন্দিন জীবন প্রবাহের সাথে। সুতরাং এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জাতীয়ভাবে জনগণের দায় দায়িত্ব সমস্ত কিছু আজকে ঐক্যবদ্ধ থাকা। আর সরকারের প্রতিও আমাদের বিনীত অনুরোধ, যারা দায়িত্বে আছেন তারা প্রকৃত সংকটটা তুলে ধরুন এবং কত তাড়াতাড়ি এই সংকটের সমাধান হবে, সমস্যার সমাধান হবে, সেই আশার বাণী আপনাদের শোনাতে হবে। ধন্যবাদ শুধু দর্শক, শুভরাত্রি।